আমাদের সমাজে চলতে গেলে আমরা একটা প্রশ্নের সম্মুখীন সবসময় হয়ে থাকি, সেটা হলো যে আমাকে কি কোনো বাড়ি কিনে সেই বাড়িটা ভাড়ায় দিয়ে সেখান থেকে যে রেন্টাল ইনকাম আসবে সেই ইনকামে চলা উচিত কি চলা উচিত না। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব যে কোনো বাড়ি কিনে সেই বাড়ি ভাড়ায় দেওয়া উচিত কি উচিত না। তা প্রথমত বলি, যাদের এই ধরনের ধারণা রয়েছে যে বাড়ি যদি আমরা কিনে সেখান থেকে আমরা সেই বাড়িটা ভাড়ায় দিই এবং ভাড়ায় দেওয়ার জন্য যে ভাড়াটা আমি পাবো সেই টাকা দিয়ে যদি আমি ওই বাড়ির ইএমআই চুকিয়ে দিই তাহলে ওই বাড়িটা একটা টাইম পরে আমাদের কাছে ফ্রি হয়ে যায়। তা এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। যারা এটুকুই জানতে এসেছিলেন তাদেরকে বলে রাখি যে এটা একেবারেই ভুল ধারণা। কোনো সময় এই কাজ করবেন না। কেন করবেন না সেটা জানতে গেলে ভিডিওর পরবর্তী অংশ আপনারা দেখতে থাকুন। পুরো ম্যাথামেটিক্যালি বোঝাবো যে এই জিনিসটা আপনার কাছে কতটা লোকসানদায়ক হতে পারে। প্রথমত একটা জিনিস বলি, অনেক ব্যক্তি এখানে এইটুকু দেখেই কমেন্ট করা শুরু করে দেবেন যে নিজের বাড়ি হয়, অন্যের বাড়ি। আমরা এখানে রেন্ট ভার্সেস বাই করছি না। অন্য একটা ভিডিও আমাদের অলরেডি রয়েছে যেখানে আমরা আলোচনা করেছিলাম যে নিজের একটা বাড়ি থাকলে তার কি ধরনের স্যাটিসফ্যাকশন আমাদের মনে থাকতে পারে। আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো। যাই হোক, আপনি যদি বাড়ি কিনে সেই বাড়িতে আপনি নিজে থাকতে চান তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনি সেখানে থাকতে পারেন। কেননা নিজের বাড়ি কেনার অনেক ধরনের সুবিধা আছে। বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় না। এছাড়া বারবার ডকুমেন্টেশনের যে ঝামেলা থাকে, যদি রেন্টে কেউ থাকে সেই ধরনের ঝামেলা পোহাতে হয় না। যদি আপনি ট্রান্সফারেবল কোনো জব না করেন আর আপনি যদি স্টুডেন্ট না হন, অথবা দেখা যাবে আপনি যদি সবে আপনার কেরিয়ার শুরু করেছেন এরকম না হন, তাহলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাড়ি কিনে নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মতামত। ম্যাথমেটিক্যালি যদিও বলা হয় যে ভাড়া থাকলে লাভদায়ক, কিন্তু এবার আপনার মাথায় যদি কোনো কারণে এসে থাকে যে আমি একটা বাড়ি কিনবো এবং সেই বাড়িটা আমি ভাড়ায় দিয়ে দেবো এবং ওখান থেকে আমি যে রেন্ট পাবো সেই রেন্টটা দিয়ে আমি ইএমআই চুকাবো, একটা টাইম পরে বাড়িটা আমার নিজের হয়ে যাবে, অর্থাৎ ফ্রিতে আমি একটা প্রপার্টি পেয়ে গেলাম। এবার এটাকে আমরা তিনটে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরে নিলাম আমি একটা বাড়ি কিনতে গিয়েছি, মোটামুটি রকম ভাবে 50 লাখ টাকা দাম আছে। এবার আমার কাছে 50 লাখ টাকা রয়েছে অলরেডি। এবার আমি চাইলাম 50 লাখ টাকা দিয়েই আমি আমার বাড়িটি কিনে নেব, কেননা ইএমআই ঝামেলায় আমি যেতে চাই না, এতে এক্সট্রা খরচা হবে। এইবার আমরা দেখি ওই বাড়ি যদি আমরা ভাড়া দিই তাহলে সেখান থেকে কত ভাড়া পেতে পারি। মোটামুটি রকম ভাবে যে রেন্টাল ইল্ড আছে ভারতবর্ষে 3 থেকে 4% হতে পারে, অর্থাৎ ওই 50 লাখের 3% বছরে আমরা ভাড়া পেতে পারি, অর্থাৎ 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা আমরা ভাড়া পেতে পারি। আমরা অ্যাভারেজ একটা ধরে নিচ্ছি 15,000 টাকা ভাড়া। এবার অনেকে বলতে পারে যে প্রতি বছর তো 15,000 থাকবে না, ধীরে ধীরে জিনিসটা বাড়বে। খুব ভালো, ধীরে ধীরে যদি আমাদের ভাড়া বাড়ে ওকে, কোনো অসুবিধা নেই। আপনি ওই ভাড়া আমরা মোটামুটি 22,000 টাকা ধরে নিলাম। এবার 22,000 টাকা যদি ওই বাড়ি থেকে আমরা ভাড়া পাই, আমরা কিন্তু বেশি করে ধরে এই 22,000 টাকা ধরেছি, প্রথম দিকে 22 পাবো না, পরের দিকে আমরা 22 পাবো। এবার আমরা যদি ওই 50 লাখ টাকাই অন্য কোথাও ইনভেস্ট করতাম, ধরে নিলাম আমরা কোনো জায়গায় রাখছি না, আমরা এফডিতেই রাখছি। এখন এফডির ইন্টারেস্ট মোটামুটি 7%, 7.5% আমরা পেয়ে থাকি। এইবার সিনিয়র সিটিজেন হলে আপনি আরো বেশিও পেতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2%। আমি 7.5% ধরছি না, কেননা অনেকের বলতে পারে যে রেপো রেট কমে গেলে আবার ইন্টারেস্ট রেট কমবে। আমি 5% ধরে নিচ্ছি। যদি 5% আমি ওখান থেকে দেখা গেল যে রিটার্ন পেলাম, সেক্ষেত্রেও কিন্তু বছরে 2.5 লাখ টাকা হচ্ছে ওখান থেকে আমার রিটার্ন। এইবার কিন্তু ওই 2.5 লাখ টাকা কিন্তু প্রতি বছর ওই 50 লাখের সাথে আমার জুড়বে এবং পরের বছর ওই 2.5 লাখের উপরেও আমরা ইন্টারেস্ট পাবো। এক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, আমরা অলরেডি জিনিসটাকে বাড়িয়েই তারপরে ধরেছিলাম। আপনি জোর হলে ওই 22,000 টাকা আপনি কোনো এসআইপি করতে পারবেন, এছাড়া কিন্তু আর অন্য কিছু হবে না। এইবার ধরে নিলাম যে ওই 50 লাখ টাকাই আমরা যদি ইনভেস্টেড রেখে দিতাম 30 বছর ধরে, তাহলে কিন্তু ওই 50 লাখ টাকা প্রায় 8 কোটি টাকা হয়ে যেতে পারত। যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ডে মাত্র 10% রিটার্নও পাই, তাহলে ভাবা যাচ্ছে 30 বছর পরে সেই প্রপার্টির দাম ভাঙাচড়া অবস্থায় আপনি যদি এখন কিনে থাকেন, ওই 30 বছর পরে সেই প্রপার্টির সেই দাম থাকবে না। দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লেও সেই ভ্যালু আজকের দিনে যেটার ভ্যালু যেটা হবে সেটা কিন্তু তখনকার দিনে হবে না। হতে পারে আজকের দিনে 50 লাখে কিনেছেন, তখন ওই প্রপার্টির দাম দেখা যাবে যে 1.5 কোটি টাকা হলো, আমি ধরে নিলাম। অন্যান্য প্রপার্টি 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা, আপনার প্রপার্টি কিন্তু 1.5 কোটি টাকা হয়তো দাম হলো, কেননা আপনার সেকেন্ড হ্যান্ড প্রপার্টি। এছাড়াও দেখা যাবে যে আপনার প্রপার্টির অনেক ডেপ্রিসিয়েশন ঘটেছে। আফটার অল বাড়ি যতই হোক না কেন, ওটা তো আপনার ইট সিমেন্ট এগুলো দিয়েই তৈরি হয়েছে, সুতরাং তার ডেপ্রিসিয়েশন হবে, আপনি অন্যান্য প্রপার্টির থেকে কম ভ্যালু পাবেন। এই ক্ষেত্রেও কিন্তু আপনার
দেখা যাচ্ছে যে আপনি যদি সেটা ইনভেস্টেড থাকেন ওই অ্যামাউন্টটা দিয়ে আপনার অনেক বেশি প্রফিট হচ্ছে। এবার চলে আসি আমাদের সেকেন্ড এক্সাম্পলে। আপনি মনে করলেন যে ঠিক আছে 25 লাখ টাকা আমার কাছে রয়েছে, 25 লাখ টাকা লোন নিলাম আর 25 লাখ টাকা আমি আমার পকেট থেকে ইনভেস্ট করলাম। সেক্ষেত্রে কি হতে পারে, আপনি যদি 25 লাখ টাকা লোন নেন সেক্ষেত্রে আপনার ইএমআই ধারে কাছে 20-22 হাজার টাকা হবে, অর্থাৎ আপনি যে রেন্টটা পাবেন সেই রেন্টটা পুরোপুরি রকম ভাবে আপনার ইএমআই চলে যাবে। এইবার বাকি যে 25 লাখ টাকা আপনি দিয়েছিলেন সেটা কিন্তু ওই বাড়িতে ইনভেস্টেডই রয়েছে। এইবার আপনি 30 বছর পরে ওই প্রপার্টিটা হাতে পেলেন এবং আপনি মনে করলেন ওটা ফ্রি অফ কস্ট পেয়েছি, কিন্তু 30 বছর পরে আপনার লোনও শোধ হয়েছে, ভাড়া উঠে গেছে। এরপরে আপনার ওই 25 লাখ টাকা যদি কোনো কারণে ইনভেস্টেড থাকতো তাহলেও কিন্তু আপনি সেখান থেকে 4 কোটি টাকা পেতেন। এইবার আপনার মনে হতে পারে সেই বাড়ির ভ্যালু তখন 4 কোটি টাকা হয়ে যেতে পারে। আমি যদি ধরেও নিই যে আপনার বাড়ির ভ্যালু 4 কোটি হয়ে গেছে, অর্থাৎ ইনভেস্টেড ভ্যালু আর বাড়ির ভ্যালু একই হয়ে গেছে, তারপরেও আপনার বেশ কিছু সমস্যা থাকবে, সেটা আমি পরে আলোচনা করছি। এবার আপনি কোনো কারণে 20% ইনভেস্ট করলেন, 80% লোন নিলেন, সেক্ষেত্রে তো আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেন আর আপনার লোন নিলেন প্রায় 40 হাজার টাকা। সেক্ষেত্রে দেখা যাবে সেখান থেকে যে আপনি রেন্ট পাচ্ছেন তার থেকে আপনার ইএমআই এর পরিমাণ অনেক বেশি, অর্থাৎ 10 লাখ টাকা তো আপনি ইনভেস্ট করেছেনই, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে যে রেন্ট পাচ্ছেন তার থেকে আরো বেশি ইএমআই আপনাকে দিতে হচ্ছে। অর্থাৎ আপনার ডেইলি লাইফ চলার জন্য যে ক্যাশ ফ্লো সেটা কিন্তু আস্তে আস্তে আপনার কমতে থাকবে। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও এর সাথে সাথে যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হলো, আমরা যদি বাড়ি ভাড়ায় দিই সেক্ষেত্রে ন্যাচারালি দেখা যায় 11 মাসের একটা কন্ট্রাক্ট হয়, যে এগ্রিমেন্ট হয়, 11 মাস পরে আবার নতুন করে আরেকটা এগ্রিমেন্ট হবে। এবার 11 মাস পরে দেখা গেল যে আপনার টেনেন্ট আছে, তাকে আপনার ভালো লাগছে না, নতুন টেনেন্ট আপনি কবে পাবেন কোনো ধরনের কোনো ঠিক নেই। দেখা গেল কোনো সময় 1 মাস 2 মাসেও পাওয়া যায়, কোনো সময় দেখা যায় সেটা 6 মাস 1 বছরও লেগে যায়। সুতরাং 100% টাইম এই যে 30 বছরের পিরিয়ড, ওই পিরিয়ডের মধ্যে দেখা যাবে যে আপনার 3 থেকে 5 বছর এরকম চলে যাবে যেই বছরে আপনার কোনো টেনেন্ট ছিল না ওখানে, অর্থাৎ আপনি সেই সব মাসে কোনো ধরনের কোনো ভাড়া পাননি এবং সেই টাকা আপনার পকেট থেকে গুনতে হয়েছে। এবার আপনি যদি সেই বাড়িতে নিজে থাকতেন তাহলে জিনিসটা অতটা গায়ে লাগতো না, কিন্তু আপনি যদি সেটা বিজনেস পারপাস দেখে থাকেন তাহলে কিন্তু সেটা আপনার পকেট থেকে বেরোবে এবং সেটা আপনার একটা লোকসান হিসাবে গণ্য হবে। এছাড়াও আপনি নতুন কোনো ভাড়া পেতে গেলে যে ধরনের ঝামেলা, বিভিন্ন ব্রোকারের কাছে যাওয়া যে ভাই আমাকে কোনো ভাড়া দেখে দিও যে কিনা ভালো হবে। আমি কিন্তু এরকমও অনেক ফ্যামিলি দেখেছি যে কমপ্লেক্সে থাকে আমাদেরই, এবং সেখানে অনেক ব্যক্তি আছে যারা কিনা একজন টেনেন্ট খুঁজছে, কিন্তু একজন টেনেন্ট চলে গেলে আর একজন টেনেন্ট যে আসবে তার মাঝের যে সময়, সেক্ষেত্রে অনেক সময় 1 বছরও কেটে যাচ্ছে, কোনো ভালো কোনো টেনেন্ট পাচ্ছে না। কারো কারো ক্ষেত্রে 2-3 বছরও কিন্তু কেটে গেছে, কোনো ভালো টেনেন্ট পায়নি ভাড়া দেওয়ার জন্য। তো এই ধরনের জিনিস কিন্তু ঘটতে থাকে। এইবার আপনার যে প্রপার্টি, সেই প্রপার্টিতে এমন কোনো ভাড়া আপনি দিয়ে দিলেন, ঘটনাচক্রে দেখা গেল সেই ফ্যামিলি খুব একটা ভালো না। এবার সেই ফ্যামিলি দেখা গেল সেইখানে সেই আপনার প্রপার্টি থেকে বেরোতে চাইছে না, অর্থাৎ জবরদখলের একটা ভয় থাকে। এই ধরনের সমস্যা কিন্তু লেগে থাকে। ভাড়া ঠিক সময় দিচ্ছে না, 1 বছর হয়ে গেল আপনার ভাড়া আপনি পাচ্ছেন না, আপনার ঘরও সে ছাড়ছে না। এছাড়াও এই যে আগের ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনের মধ্যে একটা জিনিস আমরা কিন্তু ধরিনি, মেনটেনেন্স। আপনি যদি কোনো সোসাইটিতে অথবা ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একটা মেনটেনেন্স কিন্তু দিতে হবে, সে পুরো ফ্ল্যাটটা যে ঝাড়পোছ করবে তার জন্য, তার সিকিউরিটির জন্য। এছাড়াও দেখা যাবে যে 30 বছর পরে অথবা 10 বছর পরে, 15 বছর পরে দেখা যাবে সেই ফ্ল্যাটের মেনটেনেন্স হবে, সেগুলো কিন্তু আপনার পকেট থেকে যাবে, আপনার টেনেন্টের পকেট থেকে যাবে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। এবার আপনি যদি কোনো কারণে কোনো ফ্যামিলি না রাখেন, দেখা গেল কোনো স্টুডেন্ট রাখলেন, সেক্ষেত্রে তো দেখা যায় যে আরো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হলেও হতে পারে, যদি সেটা এমন কোন এলাকা না হয় যেখানে আপনি পেইং গেস্ট দিচ্ছেন অথবা দেখা যাবে যে চারিদিকে খালি স্টুডেন্টরা থাকছে, তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকগুলো ফ্যামিলির মাঝখানে দেখা গেল আপনার প্রপার্টিতে আপনি 4 জন স্টুডেন্ট রাখলেন, তাদের মধ্যে দেখা গেল যে সারাদিন চেঁচামেচি হচ্ছে, সেইগুলো নিয়ে দেখা যাবে আপনার কাছে বিভিন্ন লোক কমপ্লেন করছে যে এই ধরনের সমস্যা। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে, যেগুলো আপনাকে এক্সট্রা একটা হেডেক দেবে, যেটা কিনা আপনি নিজে থাকলে হতো না, কিন্তু আপনি যদি ভাড়ায় দিয়ে থাকেন তখন কিন্তু আপনার এই ধরনের প্রবলেম ফেস করতে পারে। লাস্টে একটা জিনিস কিন্তু বলে রাখি যে বহু প্রপার্টি এরকমও দেখা গেছে যে প্রপার্টি তো আছে, সেই প্রপার্টিতে মানুষ ভাড়াও দিচ্ছে অথবা নিজেও থাকছে, কিন্তু দেখা গেল কোনো দুর্ঘটনা ওই ফ্ল্যাটে ঘটে গেছে অথবা সেই প্রপার্টিতে ঘটে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই প্রপার্টি কেনার মতন লোক পাওয়া যাচ্ছে না, সেই প্রপার্টিতে ভাড়া থাকার মতন লোক পাওয়া যাচ্ছে না, এরকমও কিন্তু ঘটে থাকে। এবার আপনি নিজে যদি থাকেন তাহলে তো কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমি নিজে থাকবো আমি জানি, কিন্তু দেখা গেল আমি কোনো টেনেন্ট রাখবো,
বিজনেস পারপাস পুরো জিনিসটাকে দেখছি এবং ঘটনাচক্রে এই ধরনের দুর্ঘটনা আপনার সাথে ঘটে গেল, সেক্ষেত্রে তো দেখা যাবে যে সমস্যা মানে গোদের ওপর বিস্ফোরা যে জিনিসটা বলে সেই ধরনের জিনিস এসে আমাদের কাছে দাঁড়াবে। সুতরাং আপনি যদি নিজের প্রপার্টি কিনে নিজে থাকবেন ঠিক করেন, অবশ্যই থাকুন, নিজের বাড়ির একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। কিন্তু আপনি যদি মনে করেন যে ওটা কিনে আপনি ভাড়ায় দেবেন এবং সেখান থেকে রেন্টাল ইনকাম কামাবেন, সেটা কিন্তু একেবারে করবেন না। এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।